আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬ এর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পিএসসি প্যাটার্নে ব্যাখ্যা সহ প্রশ্ন সমাধান ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব এবং ইংরেজি গণিত অবশ্যই আরো ডিপলি আলোচনা করে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি আমাদের আজকের এই ভিডিও থেকে অবশ্যই আপনারা অনেকাংশে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করছি আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি ২০২৬ এর ১২ নাম্বার ক্লাস। তো এক্ষেত্রে এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিতে চাই যে আমাদের কিন্তু এক্সাম ব্যাচ চালু করা হয়েছে। আপনারা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, পরীক্ষা দিতে চান, আমাদের স্লাইডে দেওয়া যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিস্তারিত জানতে পারবেন। তাহলে প্রথমে আমরা বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে প্রশ্নগুলো আমরা দেখব যে টপ, যোগ, টপ আর টপ এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? টপ, টপাটপ, পটপট, পটাপট এইরকম যেগুলো রয়েছে সেগুলো মূলত অসমীকরণ হবে সঠিক উত্তর। তাহলে এগুলো অসমীকরণের উদাহরণ। বাংলাদেশের স্বাধীনতার পর আল মাহমুদ কোন দৈনিক সম্পাদক, আচ্ছা কোন দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন? তৎকালীন সময়ে যেটি ছিল দৈনিক গণকণ্ঠ, জনকণ্ঠ নয় কিন্তু গণকণ্ঠ। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ কোনটি? আমাদের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে বৌদ্ধ ধর্মীয় যেটি রয়েছে সেটি হলো শূন্য পুরাণ। চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয় কবে? মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু পিএসসি পরীক্ষা নেবে এই চর্যাপদ থেকে 100% প্রশ্ন আসবে, তাহলে এখানে সর্বশেষ যেটি করা হয় আধুনিক লিপিতে, এটি প্রকাশ করা হয়েছিল 1916 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন কে? যিনি করেছিলেন তার নাম হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নামগুলো একটু হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কাজী নজরুল ইসলাম ও কমরেড মোজাফফর আহমেদের যৌথ সম্পাদনায় প্রকাশিত পত্রিকা কোনটি? যৌথ প্রকাশনায় যেটি পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটি দৈনিক নবযুগ। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটা আরো একটি গুরুত্বপূর্ণ টপিকস। আপনারা যদি কাছে খাতা থাকে অবশ্যই এগুলো নোট করে নেবেন যে এই টপিকস গুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বেশি ভাবে পড়তে হবে। যেমন এটা আলোচিত বিষয়, এই আলোচ্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এখানে প্রত্যয় ও সমাস মূলত আলোচিত হয় কোথায়? শব্দতত্ত্বে। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ যদি আমরা বলি সরলতা, লঘুত্ব, অধীনস্থ, বহুলতা। তাহলে এখানে অধীনস্থ আমরা কখনো বলি না, অধীন বলতে হবে, কারো অধীনে কাজ করা, অধীনস্থ নয়। তাহলে এটি হবে অপপ্রয়োগ। কনভেনান্ট এর বাংলা পরিভাষা কোনটি? কনভেনান্ট এর বাংলা পরিভাষা হবে চুক্তি করা। উচ্চারণের স্থান অনুসারে র এটি কেমন ধ্বনি? উচ্চারণের স্থান যদি বলা হয় সেই অনুসারে এটি হবে দন্ত বর্ণ বা দন্ত ধ্বনি। ৮০-তে ২০ যার ৮০-২০ এটি কোন সমাসের উদাহরণ? যেহেতু শেষে যার রয়েছে অবশ্যই এটি একটি বহুব্রীহি, কিন্তু কোন ধরনের বহুব্রীহি সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে ৮০-তে ২০ যার এটি একটি হবে ব্যাধিকরণ বহুব্রীহি। কোটি তৃতীয়া তৎপুরুষ সমাস আমরা একটু দেখব যে বৌভাত, অগ্ন্যুৎপাত। তাহলে এখানে আমরা তৃতীয়া তৎপুরুষ যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের ব্যাস বাক্যের ক্ষেত্রে কি হবে? দ্বারা দিয়া কর্তৃক এই জিনিসটা থাকতে হবে। তাহলে এখানে বৌভাত, অগ্ন্যুৎপাত, অগ্ন্যুৎপাতকে যদি আমরা বলি অগ্নি দ্বারা উৎপাত, সেক্ষেত্রে এটি আমরা তৃতীয় তৎপুরুষ সমাস করতে পারি। তবে অগ্নির উৎপাত যদি বলি সেক্ষেত্রে আবার হয়ে যাবে কি? ষষ্ঠী। বিয়ের পাগলা, তাহলে বিয়ের জন্য পাগলা যে এটা হবে অল্প প্রাণ যার, এটা কিন্তু তৃতীয় তৎপুরুষ হয় না। যেমন মধু দ্বারা মাখা এটা কিন্তু তৃতীয় তৎপুরুষ হবে, কিন্তু এখানে কিন্তু বউ ভাত আমরা বউ দ্বারা ভাত বা বউ দ্বারা মাখা এরকম কিন্তু কোনো একটা বোঝানো যাচ্ছে না। তাহলে অগ্নির উৎপাত যদি হয় ষষ্ঠী তৎপুরুষ হবে, আর অগ্নি দ্বারা উৎপাত যদি বোঝানো হয় ব্যাস বাক্যে তাহলে সেক্ষেত্রে হবে তৃতীয় তৎপুরুষ সমাস। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। সংশয় শব্দটির প্রকৃত কোন প্রকার সন্ধির উদাহরণ? এখানে সংশয় যদি আমরা বলে থাকি তাহলে এটি হবে ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ, কারণ সম যুক্ত শয়, এর এখানে ম থাকবে, তালব্য স থাকবে উভয় পাশে, তাহলে এটি একটা হবে ব্যঞ্জন সন্ধি। অযুক্ত রস্য আচ্ছা ঔ, তাহলে এখানে ঔ কোন নিয়ম অনুসারে এখানে হয়েছে? তাহলে এখানে বনৌষধি, কণ্ঠৌষধি, মহৌদার্য, চিত্তৌদার্য রয়েছে। তাহলে এখানে যদি আমরা বলে থাকি তাহলে চিত্তৌদার্য, তাহলে অ থেকে চিত্ত, অ ঔদার্য, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ঘ নাম্বারটা সঠিক উত্তর।
মাটি খাওয়া প্রবাদটি দ্বারা কি বোঝানো হয়েছে? মাটি খাওয়া প্রবাদটি দ্বারা কোনো ভুল কাজ করা বা বোকার মতো কাজ করা বোঝানো হয়ে থাকে। বাগধারা নির্ণয় করুন যে মামদোবাজি। মামদোবাজি বলতে কি করা হয়? মামদোবাজি বলতে বোঝানো হয়ে থাকে কাউকে প্রতারণা করা। ময়ূরের ডাক এক কথায় কি হবে? ময়ূরের ডাককে এক কথায় বলা হবে কেকা। বলা হয়েছে যা এক কথায় কি বলা হবে? বলা হয়েছে যেটা সেটা হয়েছে উক্ত। ভালো করে, উক্ত। যা বলা হবে সেটি বক্তব্য। যা বলা হয়নি এটা কিন্তু আবার আরেকটা হবে। স্লেস শব্দের সমার্থক শব্দ কোনটি? স্লেস শব্দের সমার্থক শব্দ হবে বিদ্রূপ করা বা ঠাট্টা করা। নিচের কোন বাক্যটি সঠিক? নিরোগ লোক আসলে সুখী। নিরোগ লোক এটি হবে না। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে। এখানে কিন্তু প্রতিযোগিতা ঠিক রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তাহলে এটি সঠিক উত্তর। তিনি আরোগ্য হয়েছেন, এটি ভুল। আরোগ্য লাভ করেছেন হবে। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে কোনটি সঠিক? আচ্ছা, এখানে পুরস্কার, নিষ্প্রভ, নিস্পন্দ, নিস্তব্ধ। আমাদের সবগুলো দেখি যে নিষ্প্রভ বানানটাই কিন্তু সঠিক রয়েছে। নিজের কোন শব্দে মূর্ধন্য ন হবে না? মূর্ধন্য ন হবে না কোরআন বানানে, কারণ কোরআন বানানে দন্ত ন হয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা বাক্যে নিম্নে রেখো শব্দটি কোন কারকে কোন বিভক্তি রয়েছে? তাহলে এখানে নিম্নরেখা শব্দ এইটা বোঝাচ্ছে আমারে তুমি করবে ত্রাণ। তাহলে এখানে আমারে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমারে তুমি করিবে ত্রাণ কর্ম। তাহলে এখানে কর্মকারক হবে সঠিক উত্তর। মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে। এখানে মহাতেজে কোন কারক? তাহলে মহাতেজে হচ্ছে তার মানে কি বোঝাচ্ছে? মহাতেজে কারণ বোঝাচ্ছে। তার মানে এখানে পৃথিবী কিভাবে কম্পিত হচ্ছে সেটা এখানে উপস্থাপন করা হচ্ছে। তার মানে এটি হবে একটা উপাদান অর্থাৎ করণ কারক। কোনটি বিধু শব্দের প্রতিশব্দ? বিধু বলতে বোঝানো হয়ে থাকে কি? চন্দ্র বা চাঁদ। তাহলে এখানে চাঁদ হবে সঠিক উত্তর। আশা করছি আমাদের এই বাংলা অংশের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন সবগুলো আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আশা করছি সবগুলো প্রশ্ন বুঝতে পেরেছেন। ইংলিশ লিটারেচার এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে যে সকল প্রশ্ন রয়েছে, হুইচ প্লে অফ শেক্সপিয়র ইজ কনসিডার্ড এ ট্র্যাজেডি? অর্থাৎ এখানে কোনটি ট্র্যাজেডি রয়েছে? মানে হ্যামলেট তো অবশ্যই একটা ট্র্যাজেডি। দিস ইজ দ্য কারেক্ট টাইম ফ্রেম অফ দ্য রেস্টোরিয়ান পিরিয়ড। রেস্টোরিয়ান পিরিয়ড কত? 1660 থেকে 1700 বোঝানো হয়ে থাকে। তাহলে 1660 to 1700. Many flocks of birds flew away. Here the underlined word is. তাহলে এখানে আন্ডারলাইন রয়েছে কোনটা? ফ্লক্স। তার মানে ফ্লক্স এখানে কোন ধরনের নাউন রয়েছে? তাহলে নিশ্চয়ই একটা ফ্লক একটা কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অনেকে আবার বলে যে এখানে ফ্লক্স, কারণ এখানে ফ্লক্স বলতে পাখির ঝাঁক বোঝাচ্ছে। তাহলে এখানে হবে কালেকটিভ নাউন। নট কমন নাউন, কালেকটিভ নাউন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে যদি আমরা বলি যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফেমিনিন, তাহলে এখানে ফেমিনিন নয় কোনটা? তাহলে এখানে আমাদের হেন্ড রয়েছে, ডো, ড্রেক এবং উইডো রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে? তাহলে এখানে ড্রেক ইজ নট এ ফেমিনিন। পরবর্তীতে রয়েছে সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। ডেটার সিঙ্গুলার ফর্ম হবে ডেটাম। হি ইজ এ ড্যাশড অনেস্ট ওয়ার্কার। হি ইজ অ্যান অনেস্ট ওয়ার্কার। তাহলে সঠিক উত্তর হবে এন। They helped one another with the preparations. Here the underlined parts of as in example. আচ্ছা, এখানে underlined part is an example of কিসের? আচ্ছা, এখানে আমাদের যেটা example হিসেবে রয়েছে one another, যেখানে they helped one another এটা হচ্ছে আমাদের কি আন্ডারলাইন অংশ। তাহলে এই অংশটুকু কি হিসেবে ব্যবহার হয়েছে? তাহলে এই অংশটুকু আমরা যদি বলি ইনডিফিনাইট প্রোনাউন হবে না, ওয়ান অ্যানাদার থাকলে তাহলে এখানে রেসিপ্রোকাল প্রোনাউনটা হবে। হুইচ ওয়ান ইজ কারেক্ট? এখানে উড ইউ মাইন্ড যদি থাকে তাহলে পরবর্তীতে আইএনজি যুক্ত ভার্ব থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর, কারণ উড ইউ মাইন্ড এর পরে এক্সপ্লেনিং রয়েছে, অর্থাৎ এটি সঠিক উত্তর। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড পেশেন্ট? তাহলে এখানে কোন ধরনের পার্টস অফ স্পিচ এটা? এটি একটি গুণ বোঝাবে, দোষ গুণ এগুলো বোঝালে কি হবে? অ্যাডজেক্টিভ হবে।
তাহলে এটি হবে অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ওয়াজ ট্রেম্বলিং ড্যাশ ফেয়ার, তাহলে এখানে ট্রেম্বলিং ড্যাশ ফেয়ার, তাহলে কিসের জন্য? ভয়ের জন্য, তাহলে এখানে উইথ। আচ্ছা, এখানে ভয়ের জন্য না হয় ভয়ে হবে, ভয়ে কাঁপছিল, তাহলে উইথ ফিয়ার। হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড বিউটি, বিউটির ভার্ব হবে কোনটি? বিউটিফাই, তাহলে এখানে বিউটিফাই ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য পার্টস অফ স্পিচ? অ্যাভেনকিউলার। অ্যাভেনকিউলার বললে এখানে বোঝানো হয় যে কোনো পিতৃ সম্পর্কিত বা এই জাতীয় কিছু বোঝায়, তাহলে এটা আসলে কি? তাহলে এটি একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়। সিনোনিম অফ অল্টারিস্টিক, অল্টারিস্টিকের সিনোনিম যদি আমরা করতে চাই তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমাদের করতে হবে বেনেভোলেন্ট, যার অর্থ হলো পরোপকারী। তাহলে এখানে অল্টারিস্টিক বা বেনেভোলেন্ট যেটা আমরা বলি, তাহলে এখানে কল্যাণ কামনা করা বা পরোপকারী করা, উত্তর করা, যেটাই আমরা করতে পারি এটা উত্তর করা যেতে পারে বেনেভোলেন্ট। Which one is an antonym of the word expose? Expose এর অ্যান্টোনিমটা কি হবে? এক্সপোজ মানে খোলা, ওপেন করা, তাহলে এর বিপরীতটা কি হবে? ঢেকে দেওয়া বা গোপন করা, অর্থাৎ হাইড ইজ দ্য রাইট অ্যান্সার। ট্রান্সলেট ইনটু দ্য ফলোইং সেন্টেন্স, নুন আনতে পান্তা ফুরাই, তাহলে নুন আনতে পান্তা ফুরাই এটি যদি আমরা করতে চাই তাহলে এখানে হবে আফটার মিট কামস মাস্টার্ড, আফটার মিট কামস মাস্টার্ড। সো ইজ দ্য কারেক্ট স্পেলিং। তাহলে এখানে কারেক্ট স্পেলিং যদি আমরা করতে যাই, ম্যানিউভার, তাহলে ম্যানিউভার বানানটা আমাদের করতে হবে MANEUVER, অর্থাৎ খ নাম্বারটা আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর রয়েছে। সো ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, হি সেইড মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তাহলে এখানে সঠিক উত্তর করতে হবে হি উইশড দ্যাট, সে এটা উইশ করেছে, তাহলে হি উইশড দ্যাট মাইট বি, আই মাইট বি হ্যাপি, তাহলে আই মাইট বি হ্যাপি হবে রাইট অ্যান্সার, তাহলে সেক্ষেত্রে ক নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার। হার্ডলি ড্যাশ দ্য গেট হোয়েন দ্য ডগ জাম্পড ওভার ইট, তাহলে এখানে সঠিক উত্তর হবে হার্ডলি আই বা হার্ডলি হ্যাড, হার্ডলির সাথে হবে হ্যাড, হার্ডলি হ্যাড আই ক্লোজড দ্য গেট, তাহলে গ নাম্বারটা রাইট অ্যান্সার হচ্ছে। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স যদি বলি যে প্রথমে রয়েছে ব্রেড অ্যান্ড বাটার আর, আচ্ছা ব্রেড অ্যান্ড বাটার তো এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়, তার মানে এখানে আরটা ভুল, তার মানে এটাই ইনকারেক্ট। স্লো অ্যান্ড স্টেডি ওয়েন্স, এটি ঠিক আছে। টাইম অ্যান্ড রাইড হোয়াইট ফর নান, ঠিক আছে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ পেন, এই যে ইচ দুই জায়গায় আছে যার কারণে কিন্তু এখানে হ্যাজ হয়েছে। ওকে, হু রোট এ সং অফ আইস অ্যান্ড ফায়ার ট্রান্সফর্ম ইনটু প্যাসিভ ভয়েস, তাহলে এখানে প্যাসিভ ভয়েস যদি করতে হয় তাহলে হু আছে, বাই হোম নিতে হবে, তাহলে বাই হোম ওয়াজ এ সং কোথায় আছে সেটা করতে হবে, বের করতে হবে। বাই হোম ওয়াজ এ সং, ওয়াজটা কেন আসলো? এই যেখানে রোট রয়েছে, তাহলে এই যে গ নাম্বারে রয়েছে বাই হোম ওয়াজ এ সং, কারণ একটাতেই বাই হোম রয়েছে, সুতরাং ওটাই রাইট অ্যান্সার। ট্রান্সলেট ইনটু বাংলা, শি ব্রাস্ট ইনটু টিয়ার্স, শি ব্রাস্ট ইনটু টিয়ার্স, সে হঠাৎই কান্নায় ভেঙে পড়লো, তাহলে খ নাম্বারটা রাইট অ্যান্সার। সামথিং স্মেলস, আচ্ছা সামথিং স্মেলস ডেলিশিয়াস ইন দ্য কিচেন, তাহলে এখানে আমাদের টেক কোশ্চেন রয়েছে, তাহলে এখানে যেহেতু সামথিং স্মেলস রয়েছে তাহলে ডাজন্ট ইট। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ, প্লিজ ক্লোজ দ্য ডোর, এখানে প্লিজ কথাটা রয়েছে, তাহলে প্লিজ যখনই থাকবে তখন এটা কি হবে? ইম্পারেটিভ হয়ে যাবে। ইম্পাস মিন্স, ইম্পাস বলতে কি বোঝানো হয়? ইম্পাস বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যান ইম্পসিবল রোড অর ওয়ে। আমাদের ইংরেজি সর্বশেষ প্রশ্ন রয়েছে, এ পারসন ডেভয়েড অফ নলেজ ইজ নন অ্যাজ, ডেভয়েড অফ নলেজ নন অ্যাজ, তাহলে এখানে বলা হবে তাকে ইগনোরেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের আরো 25টি ইংরেজি প্রশ্ন, এখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ গণিতে আমরা ব্যাখ্যা সহ আমরা সমাধান করব। দুটি সংখ্যার অনুপাত 5:7, তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে অনুপাত এবং গসাগু দেওয়া থাকলে প্রথমে এই দুটো গুণ করতে হবে, 5×7 = 35, এখন 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5×6 = 30, এককের ঘরে শূন্য আছে, তাহলে এককের ঘরে শূন্য আছে 210, তার মানে এটাই রাইট অ্যান্সার। একটি সুষম বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? তাহলে এখানে খেয়াল রাখতে হবে যে বহিস্থ কোণের পরিমাণ আমার কত দেওয়া আছে, এই জিনিসটা আমার প্রয়োজন হবে। যেহেতু 45 ডিগ্রি দেওয়া রয়েছে তাহলে প্রথম কাজ হবে 360 কে 45 দ্বারা ভাগ করা, তাহলে
তাহলে 360 কে আমরা যদি 45 অর্থাৎ বহিস্থ কোণ দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 8 পাবো। তাহলে 8টাই হবে আমাদের বাহুর সংখ্যা। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। তাহলে 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? তাহলে আমরা এটা ভাগ করব। সরি, 15 দিয়ে 3 ভাগ করে তাহলে 5, 3 5 15। তাহলে 20 কে এখন আমরা কত দ্বারা ভাগ করতে পারি? 5 বের করতে গেলে 4 দ্বারা ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাদের 4টি গরু হবে রাইট অ্যান্সার। রবিন সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। তিনি ঠিক করলেন আগামী 6 বছর তিনি উঠাবেন না। বার্ষিক মুনাফার 10% হলে 6 বছর পর তিনি কত টাকা পাবেন? তাহলে 5,000 এর 10% মুনাফা যদি হয় তাহলে কত? 500 টাকা। তাহলে তিনি প্রতি বছর কত টাকা পাচ্ছেন? 500 টাকা পাচ্ছেন। তাহলে 6 বছরে তিনি কত মুনাফা পাবেন? তাহলে 5 × 30 3,000 টাকা। তাহলে এই 3,000 এখন যদি এখানে বলা হয় এখানে সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এই কথাটা কিন্তু উল্লেখ নাই। যদি চক্রবৃদ্ধি মুনাফার কথা থাকে তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু ভিন্ন আসবে। আর যদি চক্রবৃদ্ধি কথা উল্লেখ না থাকে তাহলে আমরা নরমালি 5 × 30। তাহলে এখানে 10% করব, কত হবে? 500। 500 গুণ 6 তার মানে 5 × 30 অর্থাৎ 3,000 টাকা। তবে যদি চক্রবৃদ্ধি হয় তাহলে 3,000 কিছুটা বেশি হবে, অর্থাৎ 4,000 এর কাছাকাছি একটা অ্যামাউন্ট আসবে। একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণগুলির অনুপাত 9, 10 এবং 12, 14, 15 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? আচ্ছা, একটা পঞ্চভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সবগুলো আগে যোগ করতে হবে। সবগুলো যোগ কি? এখানে আমাদের 10, 9, 19, 12, 14, 15। তাহলে এখানে 50, 10, 60। তাহলে আমাদের সবগুলোর কত হচ্ছে? 60 হচ্ছে। এখন পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি আমাদের যদি বের করতে যাই তাহলে আমাদের করতে হবে n-2 গুণন 180। তাহলে n টা কত? পঞ্চভুজ, তাহলে 5 - 2 তাহলে কত হলো? 3 হলো। তাহলে এখন এই 3 এর সাথে আমরা 180 গুণ করব। তাহলে 3 গুণন 180 ডিগ্রি করলে কত হবে? 540। এই 540 এর সাথে এখন 9/60 গুণ করব। কারণ এখানে 540 40 গুণন সর্বনিম্ন কত আছে? 9, 9 এর কত? 60। তাহলে 0 0 কেটে দিলাম, 6 নং 54, তাহলে 9 9 81 ডিগ্রি ক্ষুদ্রতম কোণের মান। সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 36 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি √3/2 গুণন a স্কয়ার বা বাহু স্কয়ার। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? 36 মিটার আমাদের কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যটা কত? 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো কত? 12 মিটার। যেহেতু এটাকে সমবাহু ত্রিভুজের 3 দ্বারা ভাগ করলে পাচ্ছি 12। এবারে এখন আমরা করব √3/4। তাহলে আমরা একটু সাইডে করি যে √3/4 গুণন 12 স্কয়ার মানে 144। এখন 4 দিয়ে যদি আমরা 144 কে কাটি তাহলে হবে কত? 36। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে হবে 36। তাহলে 36 ই √3 অর্থাৎ 36 √3 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। 12 দিনে ওই শ্রমিক, আচ্ছা 12 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে এখানে আমাদের কি চেয়েছে? দিন চেয়েছে। তাহলে 30 জনের লাগে কত? 20 দিন। তাহলে 1 জনের লাগবে বেশি, তাহলে 20 গুণন 30। তাহলে 12 দ্বারা শুধু আমরা ভাগ করে দেব। তাহলে এখানে 12 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এভাবে করা যেতে পারে। 3 দুগুণে 6, তাহলে এখানে 600, 600 কে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে 5 × 60 তার মানে 50 দিন। তাহলে এখানে 50 দিন হবে সঠিক উত্তর। কোন পরীক্ষায় শতকরা 75 জন ইংরেজিতে পাশ করেছে। ইংরেজিতে ফেলের সংখ্যা যদি 65 জন হয় তাহলে পরীক্ষার্থীর সংখ্যা কত? এটা একটু উল্টো ভাবে ভাবতে হবে আমাদের। উল্টো ভাবে কি? যে 75, শতকরা 75 তার মানে 75% পাশ করেছে। তার মানে ফেল করেছে কত? 25%। তাহলে 25% সমান যদি 65 হয়, 100% সমান কত? তাহলে এখানে আমাদের সরাসরি লিখতে হবে 100 গুণন 65 ডিভাইডেড কত? 25। তাহলে এইভাবে আমরা যদি করি তাহলে 25 দিয়ে 100 কে কাটলে কত? 4, 4 গুণন 65, তাহলে 2, তাহলে 4 5 20, 4 6 24, 26, তার মানে 260 জন। এক্ষেত্রে 260 জন হবে সঠিক উত্তর।
জনির আয় ও ব্যয়ের অনুপাত 20:15, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? তাহলে 20, 15, 5, তাহলে 20 টাকা আয় করে, 15 টাকা ব্যয় করে, 5 টাকা সঞ্চয় করে। এখন বলা আছে তার মাসিক সঞ্চয় আয় কয় টাকা করে? 20 টাকা, আর সঞ্চয় করে কত? 5 টাকা। তাহলে কত ভাগ হচ্ছে? তাহলে 4 ভাগের 1 ভাগ, তার মানে 25% হচ্ছে আয়, সরি, সঞ্চয়। একটি সংখ্যা অন্য সংখ্যার 0.8 অংশ হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? একটা যদি আরেকটার 0.8 অংশ হয়, তাহলে এক্ষেত্রে আমরা যদি করতে চাই, যেহেতু 0.8 রয়েছে, তাহলে আমরা দশমিক তুলে দিই, তাহলে 8/10, রাইট? তাহলে 8/10 এটাকে যদি এখন আমরা আহ, অনুপাতে প্রকাশ করি তাহলে হবে। তাহলে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 4, নিচে 5, তাহলে এখানে অনুপাতে প্রকাশ করলে কত হবে? 4:5। তাহলে এই 4:5টাই হবে আমাদের সঠিক উত্তর। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 10 এবং পঞ্চম পদ যদি 60 হয়, তাহলে 12তম পদটি কত? তাহলে সমান্তর ধারার সাধারণ অন্তর কত বলা আছে? 10, পঞ্চম পদ 60। যেহেতু সাধারণ অন্তর বলা আছে, তার মানে এটা গুণোত্তর ধারা নয়। ওকে, তাহলে এখানে সমান্তর ধারা আমরা বলতে পারি। তাহলে এখানে পঞ্চম পদ 60 আর সাধারণ অন্তর ডি ইকুয়াল টু আমরা যদি বলি, তাহলে এখানে এ, এটা আমাদের প্রথম পদ, ডি এর মান কত? ডি বলে দেওয়া আছে 10, আর আমাদের কততম পদ বলা আছে? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদের মান কত? 60, তাই না? এইটুকু তথ্যের উপর আমাদের এটি এখন সমাধান করতে হবে। তাহলে আমরা যদি একটু n-তম পদের মানটা বের করতে চাই, তাহলে কিভাবে করব? যে n-তম পদের সূত্র আমরা কি ধরি? যে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে n-তম পদ মানে কি? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদের মান আমাদের কত দেওয়া রয়েছে? 60। এর মান কত? দেওয়া নেই। তাহলে a প্লাস n কত? পঞ্চম, তার মানে 5-1 ইন্টু ডি। তাহলে এখানে 60 ইকুয়াল টু a প্লাস, তাহলে এখানে 5 থেকে 1 বিয়োগ করলে কি? 4d। ওকে, এই যে 4d। এবার এখন d এর মান আমাদের দেওয়া ছিল কত? 10 দেওয়া ছিল। তাহলে এখানে আমরা যদি a প্লাস 4×10 = 40, ওকে, এবারে সরাসরি আমরা এর মানটা পাবো। তাহলে এখানে 40 মাইনাস, আচ্ছা, এখানে -40 প্লাস 60, তাহলে এখানে এর মানটা আমরা কত পাচ্ছি? অনলি 20 পাচ্ছি। ওকে, এবারে আমাদের কি বলা ছিল অঙ্কে? যে 12তম পদটি কত? তাহলে এর মান যেহেতু আমরা প্রথম পদ পেয়ে গেছি, সাধারণ অন্তর দেওয়া আছে, তাহলে এখন ইজিলি আমরা 12তম পদের মান বের করতে পারবো। তাহলে 12তম পদের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে a কত আমরা পেয়েছি? 20, তাহলে n-1, তার মানে 12 মাইনাস 11, তাহলে কত হবে? সরি, 12 মাইনাস 1, তাহলে 11, 11 গুণন 10, তাহলে 20 প্লাস 110, তাহলে টোটাল কত হলো? 130। আর এই 130টাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। একটি সংখ্যা 888 থেকে যত ছোট, 666 থেকে তত বড়, এই ধরনের যত ছোট তত বড় যদি কথাটা থাকে, তাহলে একদম ইজিলি দুটা যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। কত হবে? অ্যান্সারটা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। কোন কারখানায় যদি আরো 10টি মেশিন যোগ করা হয়, তবে মেশিনগুলো 12, 15, 20, 25 ও 30 সংখ্যক সারিতে সাজানো সম্ভব হবে। তাহলে শুরুতে কারখানায় কতটি ছিল? তাহলে এখানে আমরা নরমালি যদি হিসাব করি, তাহলে কত হলো? 12, 15, 20, 25, 30। তাহলে এখানে আমাদের লসাগু বের করতে হবে। তাহলে লসাগু যদি আমরা বের করি, তাহলে এখানে 12, 15, তাহলে 300 যদি হিসাব করি, তাহলে 300 দিয়ে 30 যায় 25, আচ্ছা, 300 লসাগু হতে পারে। তাহলে 300 থেকে এখন আমরা কত বিয়োগ করতে পারি? 10টি মেশিন যোগ করার পরে। তাহলে এখানে আমাদের বলা আছে যদি আরো 10টি মেশিন যোগ করা হয়, তবে মেশিনগুলোকে এত সংখ্যক সারিতে সাজানো সম্ভব হবে। তার মানে 10টি মেশিন সহ এটা। তার মানে আমাদের 300 থেকে 10 বিয়োগ করতে হবে, তার মানে 290টি মেশিন শুরুতেই ছিল। 2 এর 3, 3 এর 5, 4 এর 7 এর লসাগু নিচের কোনটি? সাধারণত এই ধরনের লসাগুর ক্ষেত্রে, অর্থাৎ ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে কি করতে হয়? যেটা চাইবে, কি চেয়েছে? লসাগু, তার মানে লবের লসাগু করতে হবে।
তাহলে 2 3 4, তাহলে 2 3 4 এর লসাগু কত? তাহলে সরাসরি হবে 2 3 4 এর লসাগু 3 দুগুণে 6, 4 6 24 ভাগ 2, তার মানে 12 হবে। তার মানে 12 কোথায় আছে? উপরে 12 কোনটাতে আছে? এই একটাতে আছে, তার মানে শুধু 12 অ্যান্সার। তাহলে বিপরীতে আরো তো একটা নিয়ম আছে যে হরগুলোরও গসাগু করতে হয়। তাহলে 3 5 7 এর গসাগু যেহেতু 1, সেহেতু নিচে 1 দেওয়ার প্রয়োজন পড়ছে না। তাহলে এখানে 12 ইজ দ্য রাইট অ্যান্সার। আপনার বাড়ির সামনে একটি ছিনতাই হচ্ছে, কোন কাজটি করা আপনার জন্য অধিক উপযুক্ত? এটা আপনার মেন্টাল হেলথ চেক করার জন্য বা মানসিক দক্ষতা প্রকাশ করার জন্য এই ধরনের প্রশ্ন থাকবে। পুলিশকে ফোন করা, চুপচাপ ঘটনা পর্যবেক্ষণ করা, ভিডিও করা, ছিনতাইকারীর সাথে লড়াই করা। প্রথমত এখানে আপনার কাজ হবে, যদি আপনি সরাসরি লড়াই করতে যান আপনার জীবন ঝুঁকিতে পড়বে, সুতরাং এটি হবে না। ঘটনাটি ভিডিও করা, ঘটনাটি ভিডিও করতে পারেন সেটা ভবিষ্যতের জন্য, কিন্তু বাস্তবিকভাবে সেই ভিকটিম কোনো উপকৃত হবে না। চুপচাপ ঘটনা পর্যবেক্ষণ করা, সেক্ষেত্রেও ভিকটিম কোনো লাভ পাবে না, সরাসরি উচিত হবে পুলিশকে ফোন করা। x plus y equal to 5, x minus y, আচ্ছা x plus y equal to 5 minus y equal to 3, xy এর মান কত? এই ধরনের মান নির্ণয় যখন থাকবে তখন আপনারা চিন্তা করবেন যে এমন দুটি সংখ্যা নির্ধারণ করব যাতে প্রথম এবং দ্বিতীয় শর্ত ফিল আপ করে। তাহলে আমরা যদি 4 plus 1 ধরি তাহলে 5 হবে, আবার 4 minus 1 যদি ধরি তার মানে 3 হবে। তার মানে 4 এবং 1 যদি x এবং y এর মান ধরা যায় তাহলে কিন্তু প্রথম দুইটা শর্ত পালন করা হয়। তার মানে এখানে গুণ অবস্থায় 4 into 1, তার মানে 4 এখানে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছে। তবে এটা হলো টেকনিক, আপনি চাইলে আর সূত্র অনুযায়ী ব্যবহার করতে পারেন। তবে যেহেতু এমসিকিউ প্রশ্ন, এতটা এবির সূত্র ব্যবহার করে এই প্রশ্নের উত্তরটা যৌক্তিক নয়। এটা আমার ব্যক্তিগত মতামত। পি স্কয়ার প্লাস 6 পি স্কয়ার মাইনাস 7, এই উৎপাদকের নিচের বিশ্লেষণ কোনটি হতে পারে? তাহলে এখানে পি স্কয়ার, আচ্ছা এখানে একটুখানি আমি সংশোধনী দেই, যেহেতু এখানেও পি স্কয়ার আছে তার মানে এখানে পি টু দি পাওয়ার 4 হবে। ওকে, তাহলে এখানে পি টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে অবশ্যই আমাদের যেটি হতে পারে যে, তাহলে এখানে আপনাদের একটু দেই, এটা কিন্তু রয়েছে এইভাবে যে পি স্কয়ার প্লাস 7 পি প্লাস 1 পি মাইনাস 1, আমাদের এখানে ব্র্যাকেট গুলো মিসিং হয়েছে, অর্থাৎ হবে এইভাবে পি স্কয়ার প্লাস 7 এটা একটা, পি প্লাস 1 একটা এবং পি মাইনাস 1 একটা। ঠিক এটাই হবে আপনাদের অ্যান্সার। তাহলে সেদিক থেকে ক নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার রয়েছে। সাধারণ জ্ঞান ও বিজ্ঞান থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভুট্টার জেনিন বা জেইন কোন ধরনের প্রোটিন? ভুট্টার জেইনটা সাধারণত একটা প্রোটিন কিন্তু অসম্পূর্ণ প্রোটিন। মানুষের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে ভাগ থাকে? এটি 4টি প্রকোষ্ঠে ভাগ থাকে, ড্যান অলিন্দ বাম অলিন্দ, ড্যান নিলয় বাম নিলয়। ডিএনএ ভাইরাস গঠিত রোগ কোনটি? ডিএনএ ভাইরাস গঠিত রোগ হচ্ছে হারপিস। নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ? ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের মাউস রয়েছে, কিবোর্ড রয়েছে, জয়স্টিক রয়েছে। নিম্নোক্ত কোনটিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়? বর্তমানে সুনামিকে তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আখ্যায়িত করা হয়। কিউবা কোন মহাসাগরে অবস্থিত? কিউবা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। নদীবিহীন দেশ কোনটি? যে দেশে মরুভূমি বেশি সেখানে নদী থাকবে না, এটাই স্বাভাবিক, এটা হলো সৌদি আরব। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে পপ প্রণালী। ওল্ড টেস্টামেন্ট কোন সভ্যতার প্রধান ধর্মগ্রন্থ? ওল্ড টেস্টামেন্ট ছিল এটি হিব্রু সভ্যতা, অর্থাৎ হিব্রুদের যারা বর্তমানে, আচ্ছা এদের কথা নাই বা বলি আর। ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি এবিএম বাতিল করা হয় কবে? এই যে এটাই তো আসল কথা, 2002 সালে। ক্ষেপণাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি, যেটাই বর্তমানে মধ্যপ্রাচ্যে যেটা হচ্ছে বুঝতেই পারছেন কি অবস্থা হচ্ছে। আর তার আমেরিকা ইসরায়েল নিজেরা আগে থেকেই অ্যাটাক করবে, আর ইরান যখন প্রতিরক্ষামূলক অ্যাটাক করবে তখন সেটাই হবে অপরাধ, তাই না? এটাই হচ্ছে বর্তমান বিশ্বের রাজনীতি। কোন আন্তর্জাতিক চুক্তি বাংলাদেশকে জলবায়ু অভিযোজন বা কূটনীতি সংক্রান্ত তহবিল পেতে সাহায্য করে? ক্লাইমেট ডিপ্লোমেসি। কোনটি হবে? তাহলে কিন্তু সঠিক উত্তর হবে প্যারিস চুক্তির সাহায্যে। আসিয়ানের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আসিয়ানের প্রথম চুক্তিটি বা সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল বালি, ইন্দোনেশিয়াতে। আফগানিস্তানের কোন প্রদেশের বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত? বাগরাম বিমান ঘাঁটি অবস্থিত পারওয়ানে। বর্তমানে D8 এর সদস্য দেশের সংখ্যা কত? D8 এর সদস্য সংখ্যা
9টি, তবে এটা আপডেট করতে হবে। ফকির সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম কোথায় বিদ্রোহ করে? প্রথম বিদ্রোহ শুরু করে কোথায়? তাহলে এটি সঠিক উত্তর, এটা পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়েছিল। ইংরেজদের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দিয়েছিলেন কে? ইনি বড় একটা ভুল করেছিলেন, সম্রাট জাহাঙ্গীর। পাটের জীবন রহস্য উদ্ভাবন করেছিলেন কে? জনাব ডক্টর মাকসুদুল আলম। 2025-26 অর্থ বছরে বাজেটের মোট পরিমাণ কত? 2025-26 অর্থ বছরে মোট বাজেট ছিল 7,89,999 কোটি টাকা। তাহলে 7,89,000। তাহলে যেহেতু আমাদের 26-27 অর্থ বছর আবার আসবে, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, তাহলে এই বাজেটটা আপনাদের পড়তে হবে। তবে আপাতত এটা জানলেই হবে। মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায় কি? আপনারা এইভাবে এটা মনে রাখবেন, গাখামা, গারো খাসিয়া মাতৃতান্ত্রিক। তাহলে গারো এক্ষেত্রে সঠিক উত্তর হবে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF কোথায় অবস্থিত? BOF অবস্থিত গাজীপুরে। জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এটা 19-3। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কত সালে গঠিত হয়েছিল? প্রশ্নটা কেন দিয়েছি আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে এটি 1978 সালে হয়েছিল। যেহেতু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, এখন এই জাতীয় প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বর্তমান শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর পর্যন্ত? প্রাথমিক শিক্ষার মেয়াদ 5 বছর পর্যন্ত গৃহীত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দেবেন, তা আশা করছি ঈদ পরবর্তী সময়ে জুন মাসে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনও হতে পারে তার আগেও হতে পারে, তবে আশা করি জুন মাসে হবে ইনশাল্লাহ। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ক্লাসে যুক্ত ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুন, সুস্থ রাখুন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।